নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শুরুতেই বলি, আজকের জিরো আওয়ারে মুখোমুখি জাতীয় কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার। বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে, আসুন আপনারাও আপনাদের মতামত দিন। দ্বিতীয় কথা হলো গিয়ে, এই 3 তারিখ থেকে আর ও মাসের 19 তারিখ পর্যন্ত 20 তারিখ পর্যন্ত 3 থেকে 20 তারিখ পর্যন্ত আমাদের অনুষ্ঠান প্রায় বন্ধ থাকবে। তার কারণ আমাকে বাইরে যেতে হচ্ছে এবং যেখানে যাচ্ছি সেখানে নেট কানেকশন প্রায় নেই বললেই চলে। কাজেই 3 থেকে 20 একটা দীর্ঘ সময় আমাদের বাংলা বাজারের অনুষ্ঠান প্রায় বন্ধ থাকবে। বড় অনুষ্ঠান হবে না, দেখব চেষ্টা করে ছোটোখাটো কোনো অনুষ্ঠান করা যায় কি না। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে গিয়ে আমাদের আবেদন, আপনারা সদস্য হন আমাদের অনুষ্ঠানের, আমাদের বাংলা বাজারের সদস্য হন। তাতে আমাদের কিছুটা বাড়তি সমর্থন আমরা পাব। আজকে শুরু করছি আমাদের মতামত। আজকের শীর্ষক, তৃণমূল এক বাঁকের মোড়ে দাঁড়িয়ে আছে এবং এই মুহূর্তে সেই বাঁকের মোড়ে দাঁড়িয়ে থাকার জন্য 5টা ভুল আর 5টা কাজ যা তাকে এখনই করতে হবে। আমরা তো কোনো হিসেবেই ভাবিনি যে তৃণমূল হেরে যাবে না। আমাদের চ্যানেলে সাংবাদিকরা এসেছেন, তৃণমূল বিরোধী বুদ্ধিজীবীরাও চ্যানেলে বসেই বলেছেন যে না, হারার মতো অবস্থায় নেই, কিন্তু আসন কমবে। আমরা আবার সেই কমার হদিশও পাইনি। সেসব কারণ ইত্যাদি নিয়ে তো আগেই বলেছি। কিন্তু আজকে সেই ব্যাক ক্যালকুলেশনের পরে কিছু কথা তো বলাই যায়। বিজেপি জিতেছে, তারা সরকার চালাবে। এবারে তো ডবল ইঞ্জিন সরকার, কাজেই আগের ওই বহু সরকারের মতন কেন্দ্রীয় সরকার দেয় নাই টাকা, আমরা কোথায় পাই, এই জাতীয় কথাগুলো বলার মুখ তো শুভেন্দু সরকারের নেই। সব মিলিয়ে তারা কাজ শুরু করুন। একটা ছোট্ট হানিমুন পিরিয়ডের পরেই প্রশ্ন আসবে, প্রশ্ন তুলব। মানুষও একটা নতুন সরকারের কাছ থেকে প্রচুর প্রত্যাশা করে এই পরিবর্তন এনেছেন, কাজেই তারাও জল মাপবেন বইকি, এবং জল মাপা শুরুও হয়ে গেছে। আমরা সে খবরও দিয়ে যাচ্ছি। কিন্তু উল্টো দিকে একটা বিরোধী শক্তিও তো থাকাটা জরুরি। না বলতে দ্বিধা নেই যে একটা অবিজেপি সরকারই তো চেয়েছিলাম, আমাদের মতন অনেকেই চেয়েছিলেন। কিন্তু আজ হার্ড রিয়েলিটি হলো বিজেপি 207+। কাজেই উল্টো দিকে এক বিরোধী শক্তিকে দেখতে চাওয়ার ইচ্ছে থেকেই কিছু কথা বলা। এমনিতেই আমরা বলেছি যে তৃণমূল ক্ষমতা দখল আর ক্ষমতাকে ধরে রাখার জন্য লড়ছে। তারা হঠাৎ ক্ষমতা হারিয়ে ফেলে কিংকর্তব্য বিমূঢ়। সত্যিই অনেকের মাথাতে এটা একটা দুঃস্বপ্ন। অনেকেই ভাবছেন সকালে উঠে শুনবেন সব ঠিক হয়ে গেছে, কিন্তু তা তো হবার নয়। কিন্তু এমনটা হলো কেন, তার তত্ত্ব তলাশে আমরা 5টা কথা বলতে পারি। আমাদের 1, 2, 3, 4 ইত্যাদি কিন্তু কোনো গুরুত্ব দিয়ে নয়, আপনি আপনার ইচ্ছে মতন ক্রমিক সংখ্যা এধারে ওধারে বদলে নিতে পারেন। প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে দলের কাঠামো। ওই যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, এটা একটা ভয়ঙ্কর ক্ষতিকর ব্যাপার। এটা যেমন লাভ দিয়েছে, সেটা তেমনই ক্ষতি করেছে। হারার পরে সেই একজন বা তেনার মতামত হঠাৎই গুরুত্বহীন হয়ে পড়ছে, চ্যালেঞ্জের মুখে পড়ছে। যারা কেবল জিতে যাবার শর্তে এই এক পোস্ট বাকি ল্যাম্প পোস্টের তত্ত্ব মেনে নিয়েছিল, তারা মাথা চাড়া দিচ্ছে। বহু খুচরো ব্যাপার তখন বিরাট হয়ে সামনে আসছে, যা আগে ধরাই হয়নি। ধরুন, SIR এর বিরুদ্ধে ধর্মতলায় ধর্ণা মঞ্চ। এই আজকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় MP থাকাকালীন বহিষ্কার হয়েছিলেন CPIM থেকে। আজ MLA হওয়ার পরে বহিষ্কৃত হলেন তৃণমূল থেকে। যিনি তৃণমূলের রাজ্য সভাপদ পেয়ে বলেছিলেন মমতার মধ্যেই তিনি লেনিনকে দেখতে পান, ভালো বক্তৃতা করেন, সেই ধর্ণাতলায় তিনি আবেগ মথিত গলায় ঘোর অতিমির ঘর নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নতনয়নে অনিমেষে দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে স্নেহময়ী তুমি মাতা ইত্যাদি আবৃত্তি করছিলেন। আর ঠিক সেই সময় সেই ভরা সভায় সবার সামনে নেত্রী বললেন, অনেক হয়েছে, থামো, আর কবিতা বলতে হবে না, শেষ করো। তখন সেই মুহূর্তে ঋতব্রত একটা কথাও বলেছিলেন? বলেননি। ভরা মঞ্চে এ ধরনের কথা বলেননি কিন্তু কোনো কথাই, কিন্তু মনে রেখেছিলেন বলেই আজ সেটা একটা বড় ফল্ট লাইন হয়ে উঠেছে। সর্বত্র তাই। সারাক্ষণের কর্মীরা দেখছেন ধিতাঙের দল অনায়াসে মঞ্চে চলে যাচ্ছে, কিছু নির্দিষ্ট সাংবাদিকই দলের সর্বোচ্চ নেতাদের সাক্ষাৎকার পাচ্ছেন,
সব মিলিয়ে ওই এক পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট কাঠামোর বিপদ হলো একটা টিম ওয়ার্ক না থাকা। আর টিম ওয়ার্ক না থাকলে, টিমের প্রত্যেকের কথা গুরুত্ব দিয়ে না শোনা হলে সেই কাঠামো টেকে না, আর সেটা তৃণমূল হাড়ে হাড়ে বুঝতে পারছে। হ্যাঁ, এটা আমার মতে একটা বিরাট ভুল। হতেই পারেন মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ নেতা, কিন্তু একটা গোটা টিমকে গুরুত্ব দিয়ে কাজ করাতে পারলে, এমনকি হেরে যাবার পরেও, এরকম একটা অবস্থা হতো না। 2, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটা ব্রড কোয়ালিশন, একটা বড় জোটের দরকার ছিল। বিজেপি দলটাকে ছোট করে ধরা হয়েছে, ছোট করে ভাবা হয়েছিল একলাই সামলে নেওয়া যাবে। 2009 বা 2011-তে সিপিএম সরকারকে যখন তৃণমূল হারাচ্ছে, তখন কে নেই সেই কোয়ালিশনে? সিপিএম নেতারা বলতেন রামধনু জোট। হ্যাঁ, সেদিন তো ছিলই সেই বড় জোট। কাজেই সিপিআইএম হেরেছে, অত কিছুর পরেও যদি সেদিন কংগ্রেস না থাকতো, তাহলে অষ্টম বাম সরকার হতেই পারত। কিন্তু মমতা গত 15 বছরে ক্রমশ জোট সঙ্গীদের হারিয়েছেন। কংগ্রেস অনেক আগেই সরে গেছে। বাম বুদ্ধিজীবী, উদার গণতান্ত্রিক মানুষজন দলের দুর্নীতি আর নেতৃত্বের প্রশ্রয় দেখে সরে গেছে। সেই জোট এবারে থাকলে এই হারকে আটকানো যেত। সেই জোট থাকলে মুসলমান সংখ্যালঘু ভোট এভাবে ভাগ হয়ে যেত না। 3 নম্বর ফল্ট, সামাজিক সমীকরণগুলো মাথায় না রাখা। এর আগেই তো বোঝা যাচ্ছিল যে ওবিসি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবে ভাঙন ধরছে। 2024-এর পরে সেটা পরিষ্কার ছিল। সেই হিসেব বিজেপি সেই সামাজিক সমীকরণকে গুরুত্ব দিয়েছে, আর তৃণমূল সেগুলোকে ধর্তব্যের মধ্যেই আনেনি। আর এই ছোট ছোট ইনপুট দিতেই পারতেন নেতারা, তারা আইপ্যাকের ওপরে ছেড়ে দিয়েছেন। আর আইপ্যাক সেই জায়গাগুলো হয় বুঝেইনি, না হলে ইগনোর করেছে, গুরুত্ব দেয়নি। 4 নম্বর, দলের তৃণমূল স্তর পর্যন্ত এক র্যাম্পার্ট দুর্নীতি, ক্রমশ এক ঔদ্ধত্যের পাহাড় তৈরি করেছিল, যা মমতা বন্দ্যোপাধ্যায় অনায়াসেই, মানে চাইলেই আটকাতে পারতেন। তিনি তার পাল্টা দুয়ারে সরকার আর ডাইরেক্ট বেনিফিশিয়ারি দিয়ে সামলে দেবার চেষ্টা করেছিলেন। আর ঠিক সেই সময় লক্ষ্মীর ভাণ্ডারের উল্টো দিকে অন্নপূর্ণা ভাণ্ডারের মাস্টার স্ট্রোকটা দিয়ে বিজেপি জিতে গেছে। মানে ওই 1,500 টাকা তৃণমূল সরকার দিতেন, এখন 3,000 টাকা সবাই পাবেন কি না, পেলেও সবাই কতদিন পাবেন ইত্যাদি প্রশ্ন আজ আছে। কিন্তু ওই দুর্নীতি আর তার থেকে তৈরি হওয়া ঔদ্ধত্য তৃণমূল স্তরের ভোট কেড়ে নিয়েছে। 5, এসআইআর এর ডিলিশনকে গুরুত্ব না দেওয়া। বিশেষ করে 2002-এর নাম থাকা 27 লক্ষ মানুষকে বাদ রেখেই ভোটে নামাটা ছিল একটা বড় আত্মঘাতী পদক্ষেপ। সেদিন ওই একটা ইস্যুতে রুখে দাঁড়ালে আজ দেশ জুড়ে ওই অন্যায়টা ইস্যু হতো। সমাজ, রাষ্ট্র, আদালত, গণমাধ্যমে ওই প্রবল অন্যায়ের ছবিটা অনেক স্পষ্ট হতো। হ্যাঁ, এর সঙ্গে নির্বাচন কমিশনে কাউন্টিং এর সময় গোলমাল ইত্যাদি কাজ করেছে, কিন্তু আগের 5টা বিষয় আজকের এই বিরাট হারকে বুঝতে সাহায্য করে। এবার আসুন, এই মুহূর্তে তৃণমূল কোন পথে অন্তত তার বিরোধিতার জায়গাটা ধরে রাখতে পারে। মমতার পরে কার্যকরী একটা কোর কমিটি, একটা সেন্ট্রাল কমিটি, একটা ডিসিশন মেকিং কমিটি দরকার। মমতা নেতৃত্ব দিন, কিন্তু একেবারে গণতান্ত্রিক পদ্ধতিতে সিদ্ধান্ত নিন। এই টিম সম্ভব, জানি না সম্ভব কিনা। অনেক কিছু ঠিক হয়ে যাবে কেবল এই কাজটা করতে পারলে। আর খুব দরকারি কথা হলো সেই টিম একটা হ্যাঁ হ্যাঁ বলার সঙ্গের টিম না হওয়া। 2, এক্ষুনি ইন্ডিয়া জোটকে সঙ্গে নিয়ে রাজ্যের লাগাতার আন্দোলনে নামুন। আদালত থেকে রাস্তা, আন্দোলনে থাকতে হবে। আর সামনের মুখ হন মমতা। বিরোধিতা হোক সাম্প্রদায়িক রাজনীতির এক চূড়ান্ত মেরুকরণের আগে হোক এক শেষ চেষ্টা। কারণ এর আগে অনেকবার বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল বড় কথা নয়। বিজেপির বিরুদ্ধে 55% মানুষ থাকাটা বড় কথা। সেই মানুষের ওপরে বিশ্বাস রেখে একটা শেষ চেষ্টা চালানো যেতে পারে। আর সেটা যদি অসফল হয়, তাহলে এই বাংলাই হবে ভারতের প্রথম রাজ্য, প্রথম অঙ্গরাজ্য যেখানে ক্ষমতায় থাকা দল আর কিছুদিনের মধ্যে 65-66% ভোট নিয়ে এক শাসক দলকে দেখবো আমরা, যারা বিধানসভায় 240-250টা আসন পেয়ে ক্ষমতায় থাকবে বহুদিন। সেটা না চাইলে এখনই জোট, সব ইগো ছেড়ে, সব পুরনো রাগ ছেড়ে জোট করাটা দরকার। 3 নম্বর হলো সামাজিক ইকুয়েশনে মন দেওয়া। ঠিক এই মুহূর্তে আবার রাজ্যের সামাজিক সমীকরণ বিজেপির দিক থেকে মুখ ফেরাতেই পারে। তেমনটা হওয়া অসম্ভব কিছু নয়। হ্যাঁ, ওবিসিদের মধ্যে এক বিরাট অংশ মণ্ডল, ঘোষ, গরু কেনাবেচে নিয়ে, আগের পাওয়া বেশ কিছু সুবিধে নিয়ে, স্বাস্থ্যসাথী ইত্যাদি নিয়ে ক্ষুব্ধ। বিরাট সংখ্যক গরিব হকার ভাই বোনেরা আজ কিছুটা হলেও ক্ষুব্ধ। কাজেই এখনই এই সময়ে কাজে হাত দেওয়া যায়। দলের মধ্যে সেই টেন্টেডদের বাদ দিন, অনেক বাদ পড়বে, তাও বাদ দিন। যা পড়ে থাকবে, যারা থাকবেন তাদেরকে নিয়ে রাস্তায় নামুন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ ওই দাগি নেতারা যারা আজ নন্দীগ্রামে টিকিট দিলেও দাঁড়াতে রাজি নন, তারা আসলে দলের বিরুদ্ধেই কাজ করেছে। সেই সব আবর্জনাকে পাশে রেখে এগোতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই শক্তি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শক্তির জায়গাটা ওই নেতারা নন, অসংখ্য মানুষ আর তাদের আবেগ।
আর 5 নম্বর হলো এই মুহূর্তে বিচারাধীন ভোটারদের পাশে দাঁড়ানো, এখনই 35-37 লক্ষ মানুষের ভোটাধিকার ফেরানোর দাবিতে রাস্তায় নামা। হ্যাঁ, এই কটা কাজ করলে বাংলাতে বিজেপি বিরোধী এক শক্তি গড়ে উঠবে। কতটা সম্ভাবনা? খুব কঠিন। এর মধ্যেই দল ভেঙে চুরমার করার ব্লু প্রিন্ট হাজির। বিধায়কদের বৈঠকে 60 জন হাজির না থাকাটা মহারাষ্ট্রে শিবসেনার ভাঙনের ইঙ্গিত তো দেয়। তেমন একটা কিছু হবার সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না। রাজনীতিতে সম্ভাবনার কোনো হিসেব হয় না, কিন্তু খুব দ্রুত হাত থেকে সময় বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমি কেন লিখছি? আমার স্বার্থ কোথায়? একমাত্র এক সাম্প্রদায়িক জঙ্গি জাতীয়তাবাদী রাজনীতির বিরোধিতা করা ছাড়া আর কোনো স্বার্থ নেই। হ্যাঁ, আজকে এই খুব খারাপ সময়ে রাস্তাতেই আছে সিপিআইএম, আছে লিবারেশন মানে বামেরা, কিন্তু এই বাফার ফোর্সটাকে নিশ্চিহ্ন করতে পারলে, অর্থাৎ এই তৃণমূল প্লাস ফোর্সটাকে যদি শেষ করে দেওয়া যায়, এ রাজ্যে বামেদের শেষ করে দেওয়াটা বিজেপির পক্ষে খুব কষ্ট সাপেক্ষ কিছু হবে না। এমন কিছু হয়নি বা এমন কোনো সমীকরণ নেই যাতে করে তৃণমূলের ভোট বামেদের দিকে আসবে। কিছু সংখ্যালঘু ভোট যেতেই পারে বামেদের দিকে, কিন্তু তা আরো বড় বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াবে। অনায়াসে বিজেপি আঙুল তুলে দেখাতেই পারবে সেই মুসলমান সংখ্যালঘু ভোটের সমীকরণ, আর তা ধর্মীয় মেরুকরণকে আরো তীব্র করবে। তৃণমূল বা কংগ্রেসের হিন্দু ভোটারদেরও ভোট ভাঙবে। এক তৃণমূল বিজেপি বাইনারি ভেঙে রাজ্যে প্রতিষ্ঠিত হবে হিন্দু মুসলমান বাইনারি। সেদিন রাজনৈতিক আলোচনার মানেও থাকবে না, জায়গাও থাকবে না। ভাবুন, ভাবুন কি করা দরকার। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।